আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সব সময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না। আমার নাম সাইদুল ইসলাম রুবেল, বলছি গাজীপুর থেকে। আমি পেশায় একজন পুলিশ সদস্য। চাকরির সুবাদে অনেক জায়গায় যেতে হয়, অনেকের সাথে মিশতে হয় এবং আমাদের জীবনেও ঘটে যায় অনেক অদ্ভুত ঘটনা। ঠিক তেমনি একটি ঘটনা বলার চেষ্টা করছি। আমি আর দেরি না করে আমার ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটেছে 2007 সালে আমার এক বড় ভাইয়ের সাথে। উনিও একজন পুলিশ অফিসার। উনি যেভাবে আমাকে বলেছেন আমি ঠিক সেভাবেই আমার মতো করে বলছি। সঙ্গত কারণেই বড় ভাইয়ের নাম প্রকাশ করা নিষেধ। আমি তখন চট্টগ্রাম জেলার কোনো একটি থানায়। সময়টা 1/2/2007, রাত আনুমানিক 12:30 হবে। আমি থানার সামনে দাঁড়িয়ে আমার আর এক কলিগের সাথে কথা বলছিলাম। হঠাৎ পেছন থেকে অপরিচিত একজন লোকের আওয়াজ শুনতে পেলাম। পেছনে ফিরে তাকাতেই দেখি লোকটার চোখে পানি। জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার? বলে, লোকটা একজন আদিবাসী। সেই লোকটা আমাকে কাঁদতে কাঁদতে বলল, স্যার, আমার বোন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আমি বললাম, কেন, কি সমস্যা ছিল তার? সে আমাকে বলল, আমি জানি না। আমি আর দেরি না করে তাড়াতাড়ি আর একজন পুলিশ সদস্যকে সাথে নিয়ে চলে যাই তার বাড়িতে। তার বাড়িটা ছিল পাহাড়ের ওপর। যে দেখি মেয়েটা সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে। তার চেহারায় একটা বিভৎস রূপ। একজন লোক দিয়ে লাশটি নামিয়ে থানায় নিয়ে আসলাম। তার পরদিন সেই লাশটির ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হলো। ময়না তদন্ত শেষে লাশটি নিয়ে যেতে হবে স্বজনদের কাছে। দিনের ব্যস্ততার মাঝে হঠাৎ ওসি স্যারের ফোন। উনি বললেন, লাশটি আমাকে নিয়ে যেতে হবে। না বলার কোনো সুযোগ নেই। দিনের ডিউটি শেষ করে বাসায় ফিরলাম তখন আনুমানিক 10:30 বাজে, রাত। খাওয়া দাওয়ার পর আমি থানায় গেলাম। বলে রাখি, যে মেয়েটি মারা গেছে তার পরিবারের সদস্যরা বলল লাশটি রাঙামাটি নিয়ে যেতে হবে। কি আর করব? রাত 1টা বাজে একজন পুলিশ সদস্যকে সাথে নিয়ে একটি ছোট পিকআপ ভ্যানে মেয়েটির ভাই সহ রওনা দিলাম রাঙামাটির উদ্দেশ্যে। পাহাড়ি উঁচু নিচু রাস্তায় আমি গাড়ির সামনে বসে আছি। গাড়ির পেছনে ছিল আর একজন পুলিশ ও সেই মেয়ের লাশ এবং তার সেই ভাইটি। অনেকখানি রাস্তা যাওয়ার পর পেছন থেকে চিৎকার। গাড়ি থামিয়ে পেছনে দাঁড়ালাম। তারপর যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। দেখি মেয়েটার লাশটি গাড়ি থেকে রাস্তায় পড়ে গেছে। আমি বললাম, এটা কি করে সম্ভব? আপনারা জানেন, পিকআপ ভ্যানের চারপাশে ডালা লাগানো থাকে, তাই কোনোভাবেই লাশটি গাড়ি থেকে গড়িয়ে পড়া সম্ভব নয়। কিন্তু পিছনে থাকা পুলিশ আর মেয়েটির ভাই বলল, গাড়িতে একটা ঝাঁকুনি দিল এবং লাশটি গাড়ি থেকে ছিটকে পড়ে গেল। অনেক ভয় পাওয়ার পরও আমি নিজেই নিজেকে সান্ত্বনা দিলাম আর ওদের ভয় কাটানোর চেষ্টা করলাম। তারপর গাড়ির ড্রাইভারকে সাথে নিয়ে সবাই মিলে লাশটি আবার গাড়িতে তুললাম। আল্লাহর নাম নিতে নিতে যেতে লাগলাম, কিন্তু বুঝতে পারছিলাম না আমাদের জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। আর একটু সামনে যেতেই দেখি গাড়ির ড্রাইভার কাঁপছে। আমি বললাম, কি হয়েছে, কাঁপছেন কেন? সে বলল, স্যার, আমার গাড়ির স্পিড মিটারের দিকে তাকান। আমি তাকিয়ে দেখি গাড়ির স্পিড 80 কিলোমিটার, কিন্তু গাড়ি এক চুলও নড়ছে না। এটা দেখে আমি আরো ভয় পেয়ে গেলাম। আমি ড্রাইভারকে অভয় দিয়ে বললাম গাড়ি থামিয়ে দিতে। গাড়ি থামাতে পেছনে চিৎকার। পেছনে গিয়ে দেখি লাশটি দাঁড়িয়ে আছে। আমার ভাইটির জ্ঞান হারিয়েছে। ড্রাইভারের কাছে পানি নিয়ে তার মুখে পানি দিলাম। তারপর ওর জ্ঞান ফিরে আসলে তাকে অভয় দিয়ে বললাম, লাশের রগে টান দিলে লাশ দাঁড়িয়ে যায়, এতে ভয় পাওয়ার কিছু নেই। এমন করতে করতে অনেক দূর থেকে ফজরের আজান আমাদের কানে এসে পৌঁছল। শরীর যেন প্রাণ ফিরে পেল। তারপর আমাদের আর কোনো সমস্যা হয়নি।
কিন্তু এই ঘটনার কথা মনে হলে এখনো আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। ঘটনাটা যদি ভালো লাগে তবে লিসনারদের শোনাবেন। আমি 2010 সাল থেকে ভূত এফএমের নিয়মিত শ্রোতা। অনেক ব্যস্ততার মাঝেও অনেক কষ্টে ঘটনাটি লিখলাম। আমার পক্ষে স্টুডিওতে এসে বলা সম্ভব না, তাই পড়ে শোনালে অনেক খুশি হব। যাব আরো একটি ঘটনা, এবং এই ঘটনাটি অবভিয়াসলি একটি ইমেইল। যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ার চেষ্টা করছি। আশা করছি এই ইমেলটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনি অলওয়েজ ভালো থাকার দলে, তাই এই কোয়েশ্চেন আর জিজ্ঞেস করলাম না। প্রথমেই ক্ষমা চাচ্ছি ইংলিশে লেখার জন্য, কারণ আমি বাংলা টাইপ করতে পারি না। আমি লন্ডনে থাকি, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন। এখানে আপনি বিজনেস ম্যানেজমেন্টে স্টাডি করছি। ভূত এফএম শুনি 2012 থেকে। ইউকেতে আসার পর থেকে অলওয়েজ শুনি। এনিওয়ে, কথা না বাড়িয়ে ডিরেক্ট ঘটনায় চলে যাই। ডেটা ছিল 1 জুন 2019। আমি লন্ডন থেকে একটা জায়গায় যাচ্ছিলাম, আসলে বার্মিংহাম বলেই দেই, সেখানে যাচ্ছিলেন তিনি, এবং আমার চাচার বাসা থেকে কিছু জিনিস আনার জন্য। ঘটনাটা যাওয়ার সময় ট্রেনে শুরু হয়। ওয়েস্ট মিডল্যান্ডসে আমি ট্রেনে উঠি এবং ছাড়ার পর একটা সিটে বসি। উনি একটা ছবি পাঠিয়েছিলেন। আমি এই ছবিটা যদিও পোস্ট করি, তবে ছবিটা আমি দেখেছি, পায়ের কাছ থেকে ছবিটা তোলা, একদম মোবাইলটা নিচের দিকে নামিয়ে যে ভদ্রলোকের কথা বলছেন তার পায়ের কাছে তোলা ছবিটা। কেন পায়ের কাছ থেকে ছবিটা তুলেছিল একটু পরে বুঝতে পারবেন। যাই হোক, তিনি বলছেন যে একটা সিটে বসে এবং ঠিক অপোজিট সিটটা খালি ছিল। পরের স্টপে একজন লোক উঠল, খুব অদ্ভুত দেখতে, সারা শরীরে শুধু কঙ্কালের ট্যাটু। এদেশে এটা অবাক হওয়ার মতো কিছু না, কিন্তু লোকটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। যখন আমি তাকাই তখনও চোখ সরায় না। আমি ভদ্রতা দেখাতে গিয়ে একটা মুচকি হাসি দিয়ে জিজ্ঞেস করলাম, হোয়ার আর ইউ গোয়িং? লোকটা অনেক রুড হয়ে বলল, হোয়ার এভার ইউ গোয়িং, আই এম গোয়িং উইথ ইউ। আমি একটু অবাক হলাম। তারপর আবার মোবাইলে ফেসবুক স্ক্রল করতে করতে আমি পুরা 2 ঘন্টার রাস্তায় ছিলাম এবং আমার দিকে লোকটা তাকাতে তাকাতে গেল। আমি নামলাম আমার গন্তব্যে এবং বার্মিংহামের আমি নিউ স্ট্রিটে, লোকটা ওইখানে নামলো। আমি যে 94 বাস ধরলাম, লোকটাও একই বাস ধরলো, কিন্তু আমার গন্তব্যে পৌঁছে আমি তাড়াহুড়া করে নেমে গেলাম আর খেয়াল করিনি যে লোকটা নেমেছে কিনা। পরে আমি আমার চাচার বাসায় চলে গেলাম। ঘটনাটা এখানে শেষ হলে পারত, কিন্তু হয়নি। আমার পরের দিন এক্সাম থাকার কারণে ওই দিন রাতেই আসতে হয়েছে। আমি বাসে আসছি বার্মিংহামের নিউ স্ট্রিট। 10:45 ট্রেন ছিল, কিন্তু ওইটা মিস করে ফেলি। পরের ট্রেনটা ছিল রাতে 12:10। অনেক বিরক্ত হলাম। অবশ্যই 12টায় ট্রেন আসলো এবং আমি উঠলাম রাত্রের ট্রেনে। জেনারেলি মানুষ খুব একটা থাকে না, সো আমার আশেপাশে সবগুলো সিট ছিল খালি। ইনফ্যাক্ট আমার বগিতে মাত্র একটি মেয়ে। ট্রেন ছাড়ার পর আমার টয়লেটে যাবার প্রয়োজন হয়। আমি কিছুক্ষণ পরে টয়লেটে গেলাম এবং ট্রেন চলছে আর আমি লাস্ট বগিতে ছিলাম। সো এর সামনের বগিটা ছিল ফার্স্ট ক্লাস। আমি দরজাটা খুলে, মানে দরজাটা খোলে না। এনিওয়ে, টয়লেট শেষ করে আমি সিটে এসে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম যে রোতে আমি বসেছি তার ঠিক পাশের রোতে ওই লোকটা বসে আছে এবং আবারও সে আমার দিকে তাকানো শুরু করেছে। আমি আবারও কি বললাম যে কি মানে মনে করি আমি বললাম যে ব্যাক টু লন্ডন। কোনো রিপ্লাই দিল না, এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। পরের স্টপে আমি স্টপেজ যেটা আসলো সেখানে আমি নেমে গিয়ে ওই মেয়েটাও নেমে পড়লো। তখন আমি খুব আচ্ছা, তিনি নামেননি, তিনি বলছেন মেয়েটা নেমে পড়লো এবং তখন আমি খুব ভয় পাচ্ছিলাম যে কি করব, বুঝতে পারছিলাম না। অবশেষে 2 ঘন্টা কিভাবে কাটাবো কোনো আইডিয়া ছিল না। তখন ইউটিউবে কোরআন ছাড়লাম খুব জোরে জোরে। কোন রকম আমি সেটা ছাড়লাম এবং লন্ডনে এসে পৌঁছে লোকটাকে দেখলাম না এবং বাসে ঢুকলাম না। ঠিক যতক্ষণ বাসার সামনে আসছি, ঢুকবো বাসায়, হঠাৎ চোখ পড়ল সামনের রোডে। দেখি লোকটা আমার দিকে তাকিয়ে বিদ্রূপের মতো করে হাসছে, আর সাহস হয়নি ওই জায়গায় দাঁড়ানোর। জিনিসটা আমি কারোর সঙ্গে শেয়ার করিনি। আমি বাইসাইকেল দিয়ে ফুড ডেলিভারি করি, সো 6 দিন পর
আমার রাত আনুমানিক 11:45 দিকে আমার একটা অর্ডার আসে এবং একটা থাই রেস্টুরেন্ট থেকে। তখন আমি আমার আপুর সাথে ফোনে কথা বলতে বলতে আমি খেয়াল করি নাই যে নেভিগেশনটা আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, শুধু ফলো করতে থাকি। হঠাৎ দেখি যে মাইল এন্ডে পার্কের মাঝখানে আমি এসে পড়েছি এবং আমাকে বলছে যে ইউ হ্যাভ অ্যারাইভড, মানে যেভাবে বলে আর কি, এবং বলছে যে আমি একটু শকড একটু যে 12টায় পার্ক থেকে আমাকে কে খাবার অর্ডার দিল, কাউকে তো দেখছিও না এখানে। তখন আমি কাস্টমারকে কল দেওয়ার ট্রাই করলাম, কিন্তু ওপাশ থেকে কেউ রিসিভ করছে না। তবে সাথে সাথে একটা মেসেজ আসলো আমার কাছে যে লিভ দ্য ফুড, মানে গাছের নিচে বা ল্যাম্পপোস্টের নিচে তাকে ফুডটা রাখতে বলা হলো, এবং আমি একটু ভয় পেলাম এবং সাথে সাথে ওইটা ল্যাম্পপোস্টের নিচে রেখে চলে আসলাম। একদিন পরে আমি যখন স্বপ্নে দেখলাম যে একটা পুরান বিল্ডিং এর ফুড ডেলিভারি দিচ্ছি আমি, এবং কাস্টমার ওই লোকটা যাকে ট্রেনে দেখেছিলাম, এবং ভাবছিলাম হয়তো এইটা কোনো স্বপ্ন, তাই পাত্তা দিলাম না। পরের দিন কাজে গেলাম, ঠিক আবার 11:45 দিকে সেম আর একটা অর্ডার আসলো, এবং ওই দিনও অর্ডার পিক করার পর খেয়াল করলাম আবার সেই পার্কের মাঝখানে ডেস্টিনেশন, এবং বুকটা কেঁপে উঠলো যেহেতু অর্ডার পিক করে ফেলেছি। সো ডেলিভারি না দিয়ে কোনো উপায় নেই, ডেলিভারি না করা ছাড়া। এবং 11 মিনিট সাইকেল চালিয়ে গেলাম, যাওয়ার পর একই কাহিনী। তবে ওই দিন সাহস করে আমি ফুডটা ল্যাম্পপোস্টের নিচে রেখে একটু দূরে এসে ওয়েট করছিলাম কে নেয় ফুডটা সেটা দেখার জন্য। আমি যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ল্যাম্পপোস্টের আলোতে আমি স্পষ্ট দেখতে পেলাম ওই লোকটা, সাথে আর একটা লোক তার মতোই একই রকম, সারা গায়ে কঙ্কালের ট্যাটু, এবং পরনে কোনো শার্ট টি শার্ট নেই, খালি গায়ে। এবং ওই লোকটা আমার দিকে তাকিয়ে আছে এবং রাগান্বিত চোখে। আমি সাথে সাথে চলে আসি, এবং পরের দিন আমি ব্রিকলেনে মসজিদে ইমামকে ঘটনাটা বলি, এবং তখন উনি বলেন যে খারাপ কিছু হয়তো হতে পারে, তুমি নামাজ পড়ো এবং নিয়মিত কোরআন পড়ো। আমি কয়েকদিন নিয়মিত কোরআন পড়ি এবং নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ এর পরে আমার কোনো প্রবলেম হয়নি। জানি এটা কোনো মানে কতটুকু ভয়ের আমি চাই না, বাট এটাই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আমি জোবায়েদ হোসাইন ইতালির মিলান সিটি থেকে লিখছি। আমি এখানে একটি মিনি মার্কেট চালাই। কর্মসুবাদে আমার মিনি মার্কেটটি যে অ্যাপার্টমেন্টে রয়েছে তার উপরে লোকদের সাথে স্বাভাবিকভাবেই বেশ ভালো রিলেশন। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমাদের মিনি মার্কেটের ওপর তলায় আমার এক ক্লায়েন্ট রয়েছে, যিনি একটা অন্য দেশের নাগরিক, ইতালির নাগরিক, এবং তার নাম জুলিও। এমনিতে ও রাতে জব করতো জানতাম, তবে কোথায় কি জব করতো অত বিস্তারিত জানতাম না। ওর ডিউটি ছিল খুবই দীর্ঘ, প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে কিংবা 8টায় যেত, আর ফিরত পরের দিন দুপুর 12টায় কিংবা 1টায়। ও কাজে যাবার সময় আমার মিনি মার্কেট থেকে কোমল পানীয়, জুস কিংবা কোনো সফট ড্রিঙ্কস কিনে নিয়ে যেত। গত সপ্তাহে একদিন কাজ থেকে ফিরে জুস কিনে বাসায় ফেরার সময় ওর সাথে থাকা ব্যাগটি আমার গ্যাসের সামনে ভুল করে রেখে যায়। পরবর্তীতে আমি ব্যাগটি পেয়ে একপাশে রেখে দিই। আমি ভেবেছি হয়তো অন্য কেউ রেখে গেছে, পরে হয়তো নিতে আসবে। তবে ব্যাগটি পাশে রাখার সময় আমি ব্যাগটি একবার খুলে দেখি এর মধ্যে কি আছে, কোনো আইডেন্টিফিকেশন বা আইডেন্টিফাই করার মতো কোনো কিছু আছে কিনা, বা অবৈধ কিছু কেউ রেখে গেল কিনা। এসব ভেবে খুলে দেখি জামা কাপড় আর একটা তসবির মতো, ঠিক তসবি না, হিন্দুদের পৈতার মতো ক্রস চিহ্নের লোহার একটা বস্তু। আমি ভাবলাম হয়তো হবে কোনো খ্রিস্টান ধর্মের অনুসারী, হয়তো সে এগুলো দিয়ে তার ধর্মের চর্চা করে। ঠিক 2 দিন পর ওই ইকুয়েটরের লোকটি সকালে আমার দোকানে আসে কিছু কেনার জন্য। তখন আমার ক্যাশের পেছনে ব্যাগটি দেখতে পেয়ে বলে যে ব্যাগটি আমি এখান থেকে এখানে ফেলে গেছি, অথচ বাসায় খুঁজে আসতে গতকাল কাজেও যেতে পারিনি এর জন্য। আমি বললাম ব্যাগ ছাড়া কাজে যেতে সমস্যা কি? আর আমি ব্যাগটি খুলে চেক করেছি যে কার বা কে রেখে গেছে। আমি তো দেখলাম জামা কাপড়, ক্রস টাইপের কিছু। ও তখন ব্যাগটা হাতে নিয়ে আমার সামনে আবার খুলে 2-3টা জিনিস বের করলো। ক্রস ছাড়াও আরো মালা ধাঁচের কিছু আছে, বলে যে এগুলো ছাড়া কাজে যাওয়া যায় না। আমি শুনে কিছুটা অবাক হলাম আর দুষ্টামি করে বললাম যে তুমি কি জাদু টোনা করো নাকি? ও হেসে বলল, না, জাদু টোনা করার সামর্থ্য আমার নেই। আমি যেই হাসপাতালে জব করি ওখানে রাতের ডিউটিতে সমস্যা হয়, তাই সেফটির জন্য এইগুলো রাখি। আমি শুনে কিছুটা অবাক হলাম, আবার আগ্রহ বাড়ল শোনার। মনে মনে আপনাদের ভূত এফএমের কথা মনে পড়লো। আমি প্রায় আপনি বলে থাকেন
আশেপাশে যাদের অভিজ্ঞতা আছে এসব ভৌতিক ঘটনার, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে। ঠিক তেমনি আমি ওকে খুব করে অনুরোধ করলাম শোনানোর জন্য। ও প্রথমে বলে যে প্রাইভেসির জন্য এসব ঘটনা বাইরে বলা নিষেধ। ওদের যে ডিরেক্টর তিনি এগুলো বাইরে প্রকাশ করতে বারণ করেছেন। আমিও নাছরবান্দা, খুব খুব করে অনুরোধ করায় ভালো সম্পর্ক থাকার কারণে আমাকে বলতে রাজি হলো। আমি মূল ঘটনায় যাচ্ছি। এটি মিলানের বেরগামো শহরের একটি হাসপাতাল। আপনি স্থানটি উল্লেখ করবেন না অনুগ্রহ করে। আমি করে ফেলেছি কারণ আপনি আগে লিখেছেন, এই কথাটা আগে লিখতে হবে যে এটা উল্লেখ করা যাবে না, তাহলে পরে অংশটুকু উল্লেখ করতাম না। ওর ভাষ্যমতে ওই হাসপাতালে সাধারণত যারা কোমায় চলে যায় কিংবা মৃত্যুর দিনক্ষণ সন্নিকটে এসেছে, অর্থাৎ যারা ডাক্তারের চিকিৎসায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাদের জন্যই ব্যবস্থা। জুলিও আমায় বলল যে প্রথম প্রথম বেশ কিছুদিন কাজ খুঁজেছি, কিন্তু আমার জন্য দুষ্কর হয়ে যায়। প্রায় দীর্ঘ 7-8 মাস পর 2017 ফেব্রুয়ারির দিকে হাসপাতালে একটা জব পেয়ে আমি বেশ আনন্দিত ছিলাম। আমার কাজ ছিল রোগীদের রুমে গিয়ে চেক করা, ময়লা আবর্জনা পরিষ্কার, কোন রোগী মারা গেলে তাকে ডোম ঘরে নিয়ে যাওয়া। আমি শুনেছিলাম যে আমার স্থানে যে কাজ করত তাকে বহিষ্কার করা হয়েছে, তবে কি কারণে হয়েছে জানতাম না। চাকরির প্রথম 2 সপ্তাহ আমার দিনের ডিউটি ছিল, 3য় সপ্তাহ থেকে আমার রাতে ডিউটি পড়ে। আমার এক কলিগ রাতে আমায় বলল যে রাত 1টার পর একটু সতর্ক থাকতে এবং এক কলিগ আরেক কলিগের নজরের আওতায় থাকতে। আমি শুনে ভাবলাম হয়তো কাজে কেউ ফাঁকি দেয় কিনা সেটা নিয়ন্ত্রণ করার জন্য এই ব্যবস্থা। আমি মনে মনে ভাবলাম আমার যে কাজ সে আমি কেউ দখল দেখলেও করবে, আবার না দেখলেও করব। আর হাসপাতালে তো সিসি ক্যামেরা আছেই, তাই অনর্থক কোনো নজরের বিষয়টাকে আমি কেয়ার করলাম না। আমি রুম ক্লিন করে এগোচ্ছি। এমন সময় আমাদের ঝাড়ু বালতি যেখানে রাখি, মনে হলো কালো জামা পরা একটা মানুষ ঢুকলো সেখানে। আমি সোজা গিয়ে ডানে মুখ ঘোরানোর সময় মনে হলো যে কেউ ঢুকেছে। আমাদের স্টাফ সকলেই আকাশি রঙের পোশাক পরা। আমি ভাবলাম যে আবছা আলোতে রাতে আকাশি রঙের পোশাক আমার কাছে কালো লেগেছে, তাই অতটা চিন্তিত ছিলাম না। আমি বাকি কাজ করতে করতে ওই রুমে প্রবেশ করলাম। হয়তো আমার ধারণা ছিল আমার কোনো কলিগকে দেখতে পাবো। আমি দরজা খুলে লাইট সুইচ টিপলাম, কিন্তু আলো চলে না। কিন্তু করিডোরের আলোতে কিছুটা দেখা যায় ভেতরে, অনুমান করার মতো আলো। আমি বালতিগুলো ভরে রাখতে আমার কাছে ভীষণ এক ঠান্ডা অনুভব হলো। আমি ভাবলাম হয়তো যে কোনো বাতাস প্রবেশ করলো, কিন্তু ঠান্ডায় আমার নাক মুখ কাঁপুনি দিয়ে আমার শরীরের অন্যরকম অনুভূতি যেটা বোঝাতে পারবো না। আমি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম যে এটা স্বাভাবিক কোনো বাতাস না। আমার তখন স্পষ্ট মনে আছে যে আমার ঠিক পেছনে দরজা, যেখান দিয়ে করিডোরের আলো আসছিল, কিন্তু ফিল হচ্ছিল যেন রুমে কোনো দরজা নেই। আমি যেদিকেই ঘুরি হাত দিলে কেবল দেয়াল স্পর্শ লাগে, আর দরজা ঠিক আমার পেছনে। আমি প্রায় 4 দিকেই ঘুরছি, একই অবস্থা, দরজা ঠিক আমার পেছনে। আমি টেনশন আর ভয় মিলিয়ে বসে পড়লাম ফ্লোরে। এমন সময় আমার 2 জন কলিগ একসাথেই এসে রুমের দরজা খুলে লাইট জ্বালায়, আর আমাকে তারা নাকি ফ্লোরে বসে দুলতে দেখেছিল। জুলিও আমাকে আমার দোকানে বসে কেমন করে দুলছিল সেটা অভিনয় করে দেখালো, ঠিক যেভাবে মাদ্রাসার ছাত্ররা পড়ার সময় তোলে। এরপর কলিগ আমাকে তুলে আর একটা রুমে গিয়ে তৎক্ষণাৎ কিছু বলেনি, শুধু বলল, তোমাকে না সবসময় কারো চোখের সামনে থাকতে বলেছিলাম, একা একা কি করছো এখানে, এখন কি একটু ঠিক আছো? আমি মনে মনে বললাম যে না, যদি বলি চাকরিটায় আনফিট বলে ডিসমিস করে দেয় কিনা। বললাম হ্যাঁ ঠিক আছে, গায়ে একটু জ্বর ভাব, তাই হয়তো পড়ে গেছে। আমার ওই ঠান্ডা বাতাসটাকে মনে হয়েছিল জ্বর হবার পূর্বে মানুষের একটু ঠান্ডা আর কাঁপুনি দেয়। আমার কলিগরা কপালে হাত দিয়ে বলল, কই না তো, হয়তো ক্লান্ত, যাও আমাদের রেস্ট রুমে একটু জিরিয়ে নাও। এরপর আমাকে 2 দিনের বিশ্রাম দেওয়া হয়। তখন অবধি আমাকে কেউ জানায়নি যে ওখানে সমস্যা হয়। 2 দিন পর যখন আবার ওখানে যাই, আমি দিনের বেলা বাসা থেকে ঘুমিয়ে সুন্দর প্রিপারেশন নিয়ে গিয়েছি যে নতুন জব যদি সমস্যা হয়। ওই দিন ও আমায় বলল যে রাতে সতর্ক থেকো, কারো চোখে থেকো। আমি ভাবলাম মৃত্যুশায়ী অথবা একদম মুমূর্ষু রোগী থাকে, তাই হয়তো এমন কিছু বলছে। কখন কোন বেডে ইমার্জেন্সি দরকার পড়ে, তাই হয়তো এই ব্যবস্থা। আমি হয়তো নিজের কাজ স্বাধীনভাবে করার চেষ্টা করতাম, যে দায়িত্ব তা পুরো করা রিল্যাক্স মুডে। ওই দিন তেমন কিছু ঘটল না। ঘটনা ঘটল এর ঠিক 2 দিন পর। ওই দিন সন্ধ্যায় একে একে 5 জন মানুষ মারা গিয়েছে, তাই কাজের চাপও একটু বেশি। 2 জনের আত্মীয় স্বজন এসেছে, আর বাকি 3 জনের কেউ আসেনি খবর নিতে, হয়তো কাল বা পরশু আসবে। আমি আর কলিগরা মিলে লাশগুলো ডোম ঘরে নিয়ে গেছি। রাত তখন 2:30 মতো। আমার ভীষণ বাথরুম চেপেছে। আমি যথারীতি বাথরুমে গিয়ে বাথরুম করছি। হসপিটালের বাথরুমের কমরের সাথেই বা দিকে একটা জানালা, কাঠের মধ্যে কাঁচ বসানো জানালা। আমার কাছে একটু অস্বস্তিকর লাগছে, হয়তো ওই বাইরের দিকে চোখ পড়াতে। বাথরুমের জানালাটা হাসপাতালের পেছনের দিকে একটা জঙ্গলের দিকে মুখ করা। আমি জুলিওকে বললাম যে হ্যাঁ, আমারও অত রাতে
একা একা বাথরুমে গেলে জানলা খোলা রাখলে একটু ভয় ভয় করে, মনে হয় কেউ তাকিয়ে আছে কিংবা ভয় দেখায়। জুলিও আমার কথায় সারিয়ে বলল, ঠিক ঠিক, আমারও এমনি মনে হয়। এরপর জুলিও বলল, আমার জানালা হাত দিয়ে চেপে রেখেছি যেন না খুলে যায়, বাইরে হালকা বাতাস তাই একটু টাইট করে বারবার খুলে যেতে চাচ্ছে। আর জানালা পুরোপুরি খোলার আগেই আমি আবার হাত দিয়ে চেপে ধরি। বাতাসের তীব্র গতি, আমার কাছে মনে হয় জানালার ফাঁকা দিয়ে শুধু বাতাস নয়, গ্যাস বের হলে যেমন শব্দ, ঠিক অমন শব্দে বারবার জানালা প্রেসারে ভেতরের দিকে খুলে যাচ্ছে। আমি নিজেকে একটু রিল্যাক্স ভাবে থাকার জন্য হালকা উঁচু হয়ে ছিটকিনিটা লাগিয়ে দিই। এমন সময় বাইরে কারো প্রেজেন্স আমি ফিল করি। জানালার কাজ ছিল কিছুটা খোলাটে, ট্রান্সপারেন্ট টাইপের। কারো মুখ এবং নাক কাচের সাথে লাগিয়ে রেখে থাপ্পড় দিচ্ছে জানালার কাছে, আর ভয়ঙ্কর স্বরে একটা চিৎকার। আমার কাছে মনে হলো যেন জানালার ছিটকিনি লাগানোতে ওই জিনিসটা খুব খুশি হয়নি, আমাকে ভয় দেখাতে পারছে না। আমি ওই জানালার জিনিসটার চিৎকার শুনে প্রচন্ড ভয়ে আমার কলিগদের ডাকার জন্য বা বাঁচাও বলে চিৎকার দেওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন আমি বোবা, শুধু আর্তনাদ জনিত শব্দ বের হয় গলা দিয়ে, কিন্তু বোঝার মতো কোনো শব্দ বের হচ্ছে না। আমি ওই জিনিসটা কাচের সাথে মুখ চাপ দিয়ে রেখেছি এবং সরানোর জন্য আমি যেই না থাপ্পড় দিচ্ছি এবং থাপ্পড় দিচ্ছি আর গোমারির মতো চিৎকার করছে। আমি প্রচন্ড ঘেমে আধা টয়লেট তত অবস্থায় ওখান থেকে লাফ দিয়ে দূরে সরে যাই। আমি জানালার দিকে তাকিয়ে যখন দেখতে পেলাম ওটা বাম দিকে আস্তে আস্তে চিৎকার করতে করতে সরে পড়লো। আমার বাথরুমের দরজায় আমার কলিগরা আমায় ডাকছে আর বলছে যে আমি কি ভেতরে, আমি কি ঠিক আছি। আমি নিজেকে পরিষ্কার করে চোখ মুখে পানি দিয়ে বের হলাম, আর বাইরে এসে তাদের কথা শুনছি যে 5-6 মিনিট ধরে আমি ভেতরে অদ্ভুত শব্দ করছি। তারা আমাকে ডাকছে, কিন্তু আমি কোনো উত্তর না দিয়ে কেবলই শব্দ করে যাচ্ছি। এরপর আমাকে সবাই অফিসিয়াল ডেস্কে নিয়ে গিয়ে কিছু খেতে দেয়, আর ডিরেক্টর এসে ক্রস চিহ্নের ওই জিনিসটার কথা বলে যেটা আমার ব্যাগে আমি দেখেছিলাম। জুলিও আরো বলল যে ওদের হসপিটালের স্টাফরা রাতে অন ডিউটির সময় জামার সাথে বেল্ট টাইপের যেটা আছে সেটির সাথে গেঁথে রাখতো। আমাদের রুল দেয়া আছে যে কোনো নার্স কিংবা ডাক্তার যদি কোনো কমেন্ট দেয়, বিশেষ করে রাতের বেলায়, তাদের সাথে ক্রস থাকতে হবে কিংবা তসবির মতো থাকতে হবে, আবার হলি ওয়াটার থাকতে হবে, ওদের প্রচলিত পবিত্র পানি যেটি, এবং সেটি ছিটানো রোজকার দৃশ্য। এখন থেকে ওখানে জোড়ায় জোড়ায় কাজ করতে হয়, এমনকি বাথরুমে গেলে দরজা হালকা খুলে রেখে তার গেইটে তার কলিগদের দাঁড়িয়ে থাকবে। এভাবেই চলছে। বেশ কয়েকবার এই নিয়ে লেখালেখি হয়েছে। আমাদের পুরাতন হাসপাতালটি বন্ধ ঘোষণা করে নতুন একটি খুলেছে, কিন্তু এখানেও সেই একই সমস্যা। 3 সপ্তাহ আগের ঘটনা, আমাদের এক স্টাফ হঠাৎ রাতে এক কোমায় থাকা রোগীকে বিছানা থেকে টেনে হিঁচড়ে নামিয়ে তিনি বিছানায় গিয়ে ঠিক কোমার রোগীটির মতো আচরণ করতে লাগলো। টিভি ফুটেজে দেখে পরে তৎক্ষণাৎ তাকে উদ্ধার করা হয়। এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। জুলিও আরো বললো আরো ঘটনা আছে, সময় করে আরেক সময় বলবে। এই ছিল ঘটনা, হয়তো সাজিয়ে লিখতে পারেননি। যাই হোক, ঘটনা যে আপনি লিখেছেন সেজন্য আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ। আশা করছি সকলে ভালো আছেন ও নিরাপদে আছেন। প্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি ভূত এফএমবিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আবার আপনাদের জন্য আরো একটি লোমহর্ষক ভয়ঙ্কর ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের এই ঘটনাটিও আপনাদেরকে এক অন্যরকম ভয়ের শিহরণ দেবে। তো চলুন কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। প্রিয় দর্শক, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি পাঠিয়েছেন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলা থেকে মোহাম্মদ আব্দুল্লাহ ভাই। আর এই ঘটনাটির সময়কাল 2009 সালের ফেব্রুয়ারি মাসে। আর এই ফেব্রুয়ারি মাসেই উনি বেড়াতে গিয়েছিলেন ওনার নানার বাড়িতে। আর ওনার নানার বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলাতে। এই আব্দুল্লাহ ভাইয়ের ছোটবেলা থেকেই মাছ ধরার খুব নেশা ছিল। আর ওনার নানুর বাড়িটা বিল অঞ্চলে হওয়ার কারণে ওই সময়টাতে বিলের সব পানি নেমে গিয়ে পুকুরগুলা শুকিয়ে গিয়েছিল, আর ওইটাই ছিল মাছ ধরার একটা উত্তম সময়। যাই হোক, ওনার নানুর বাড়ি থেকে 200 কি 250 মিটার দূরে একটা পুকুর ছিল বিলের মাঝে। আবার ওই পুকুরটার সাথে লাগোয়া ওই একটা ছোট্ট খাল বয়ে গিয়েছিল। আর এই কারণেই প্রতি বছর ওই পুকুরটার মধ্যে অনেক মাছ পাওয়া যেত। যাই হোক, এই আব্দুল্লাহ ভাইয়ের কিন্তু মেইন উদ্দেশ্য ছিল ওই পুকুরে মাছ ধরতে যাওয়া, কারণ ওইটা মাছ ধরার সিজন। এই সময়তে সব পুকুর সেচে মাছ ধরা হয়। আর এই যে পুকুরটা সেচে হয়, দেখা গেছে আজকে সন্ধ্যাবেলা ওই পুকুরে একটা মেশিন লাগানো হয়, সারা রাতে পানিগুলা ওই মেশিনে সেচে পরের দিন সকালবেলা হয়তো বা ওই পুকুরটা মাছ ধরার জন্য উপযোগী হয়ে যায়। এই সিস্টেমে ওইখানে মাছ ধরা হয়। যাই হোক, ওনাদের নানাদের পুকুরটা তো একটু বড় ছিল, এই কারণে ওনারা কি করতেন, ওনারা মাছ ধরার আগের দিন সন্ধ্যাবেলা তো মেশিন বসায়, কিন্তু ওনারা আরো আগেই মেশিনটা ওই পুকুরে ফিট করে দিতেন। আর মেশিন যেদিন রাতের বেলা ফিট করে দিতেন, ওই দিনকা ওই পুকুর পাড়েই থাকতে হয়। দেখা গেছে ওই পুকুর পাড়ে একটা ছোট্ট শোয়ের মতো ঘর বানিয়ে ওইখানে ওনারা পাহারা দিতে হয় ওনাদের।
কারণ দেখা গেছে হঠাৎ কখনো কখনো এমন হয় মেশিনে ওই তেল শেষ হয়ে যায় বা হাওয়া ঢুকে যায়, তখন মেশিন বন্ধ হয়ে যায়। আবার অনেক সময় এই মেশিনের ভিতরে পুকুরের মধ্যে যে কাদা থাকে, ময়লা থাকে, এগুলো ঢুকেও মেশিন জ্যাম হয়ে যায়, পানি যায় না। এই কারণেও ভাড়া দিতে হয়। আবার অনেক সময় চুরি হয়ে যাওয়ার ভয় থাকে, এই কারণেও রাতের বেলা ভাড়া দিতে হয়। যাই হোক, ওই বছর তো ওই মেশিনটা ফিট করে দেওয়া হয়েছে, আবার ওইখানে ছোট্ট ওই সইয়ের ঘরটাও বানানো হয়েছে। তো রাতের বেলা তো ওইখানে পাহারা দিতে হবে। তো ওই বছর এই আব্দুল্লাহ ভাই আর ওনার ছোট মামা ওইখানে পাহারা দিবেন, রাতের বেলা থাকবেন, এই সিদ্ধান্ত হলো। তো রাতের বেলা সন্ধ্যায় আনুমানিক 8টা-9টার দিকে ওনারা বাড়ির থেকে খাওয়া দাওয়া শেষ করে ওইখানে পাহারা দিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। দেখে গেছে ওনারা সাথে করে একটা টর্চ লাইট, তারপরে হাতে আরো 2টা কোচ 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 বলতে যে টেটা আর কি, আবার একটা বর্ষাও নিয়ে নিয়েছেন। বর্ষা নেওয়ার কারণ হলো ওই অনেক সময় রাতের বেলা শিয়াল, তারপর ভোঁদর এগুলো আসে মাছ খাইতে। আর আসলে অনেক সময় দেখা গেছে শিয়াল যদি দলবদ্ধ হয়ে আসে তাহলে ওনাদের উপরেই ঝাঁপিয়ে পড়ে। এই কারণে ওনারা নিজেদের আত্মরক্ষার্থে একটা বর্ষা নিয়ে নিয়েছেন। যাই হোক, ওনারা ওই ঘরের মধ্যে গিয়ে ওইখানে কিছুক্ষণ গল্প সল্প করার পরে হঠাৎ ওনারা ঘুমিয়ে যান। শীতের রাত তো, দেখা গেছে ঠান্ডা ঠান্ডায় ওনারা ঘুমায় যান। কখন যেন ঘুমায় যান ওনারা নিজেরাও টের পান না। মাঝরাতের দিকে আনুমানিক মাঝরাতি হবে, তখন এই আব্দুল্লাহ ভাইয়ের ছোট মামা ওনাকে ডাক পাচ্ছেন, এই আব্দুল্লাহ, ওঠ ওঠ, দেখ দেখ কি জানি দেখা যাচ্ছে, ওই পুকুরের ওই কিনারে কি জানি দেখা যাচ্ছে। এই কথা বলে ওনাকে ডাকছেন। আব্দুল্লাহ ভাইও ঘুম থেকে উঠে লাইট মেরে পুকুরের ওই পারে কোনো কিছু একটা দেখতে পান, কিন্তু জিনিসটা ভালো মতো বোঝা যাচ্ছিল না। এই কারণে আব্দুল্লাহ ভাইয়ের মামাকে বললেন যে আসো আমরা ওই দুইজনে মিলে ওই পারে যাই, ওই পারে গিয়ে জিনিসটার কাছে গেলে ভালো মতো দেখা যাবে আসলে জিনিসটা কি। কথা মতো ওনারা ছয়ের ভিতর থেকে বের হয়ে ওই দিকে যাওয়া শুরু করলেন। বের হয়ে ওনার পুকুরের কাছে গিয়ে দেখলেন বেশ পানি কমে গেছে। স্যালো মেশিনটাও তখন পর্যন্ত চলছে। ওনারা একটু সময় দেখলেন, 2:40 মতো তখন বাজে। ওনারা তখন পুকুর পাড়ে গিয়ে লাইট মারে দেখতে পেলেন একটা অবয়ব পুকুরের মধ্যে কোমর ফুটে পানিতে নেমে ওইখানে কি যেন করছে। ওনারা ওই অবয়বটার পিছন সাইড থেকে দেখতে পাচ্ছিলেন, এই কারণে ওনারা ওই অবয়বটার চেহারা দেখতে পাচ্ছিলেন না। কিন্তু লাইট মেরে ওনারা বুঝতে পারেন যে এই অবয়বটার শরীরে লোমের মতো সারা শরীরে কিছু আবৃত করা। ওনারা লক্ষ্য করলেন ওনারা যে ওই জিনিসটার দিকে টর্চ মেরেছে, এইটা নিয়ে ওই জিনিসটার কোনো ভ্রুক্ষেপই নেই। ওই জিনিসটার মতোই কিছু একটা করে যাচ্ছে। মনে হচ্ছে যেন পুকুর থেকে কোনো একটা কিছু তুলে মুখের কাছে দিয়ে খাচ্ছে। তো ওনারা আন্দাজ করতে পারলেন কোনো একটা জিনিস পুকুর থেকে মাছ ধরে মাছ খাচ্ছে। আর ওই সময় তো পুকুরের পানি বেশ কমে গিয়েছিল, এই জন্য হয়তো বা মাছ ধরতে সুবিধাই হচ্ছিল। যাই হোক, আব্দুল্লাহ ভাইয়ের মামা তখন চিৎকার করে বলে, এই বেটা কেটে তুই কি করছ ওইখানে? ওনার এই চিৎকার শুনে তখন ওই জিনিসটা ওনাদের দিকে ঘুরে তাকিয়েছে। যখন ওই জিনিসটা ওনাদের দিকে ঘুরে তাকিয়েছে তখন ওনারা দেখতে পান এই জিনিসটার চেহারা কেমন শিয়ালের মতো, কিন্তু দেখে মনে হচ্ছে জিনিসটা যেভাবে দাঁড়িয়ে আছে মানুষের মতো দাঁড়িয়ে আছে। আর এটার কোমরের উপরে অংশ দেখা যাচ্ছে মানুষের মতোই, কিন্তু এটা চেহারাটা শিয়ালের মতো। আর চোখ দুইটা একদম সাদা হয়ে এনার্জি বাল্বের মতো ঝলঝল করছে। এই চোখ থেকে আলোর ছিটকে বের হচ্ছে। ওনারা আরো লক্ষ্য করলেন ওই জিনিসটার মুখ থেকে কেমন গড়গড় গড়গড় শব্দ হচ্ছে, কিন্তু ওই জিনিসটা মাছ খাওয়া থামাচ্ছে না। জিনিসটা একের পর এক মাছ খেয়েই যাচ্ছে। তো এমন দৃশ্য দেখার পরে আব্দুল্লাহ ভাইয়ের মামা আর আব্দুল্লাহ ভাইও কিন্তু ভয় পায় নাই। ওনারা কি করে ওই জিনিসটাকে ওইখান থেকে খেদানোর জন্য উচ্ছ্বাস করে ওই চেষ্টা করতে থাকে, কিন্তু ওই জিনিসটা ওইখান থেকে না গিয়ে উল্টা ওই জিনিসটা ওনাদের দিকে কেমন এক পদে থুথু নিক্ষেপ করতে থাকে। ওনারা লক্ষ্য করলে দেখতে পান ওই জিনিসটা যখন থুথু নিক্ষেপ করতে নেয় তখন ওই জিনিসটার মুখের ভিতর থেকে মনে হয় আলো বের হচ্ছিল। আর ওনারা একটা জিনিস ভাবেন যে শিয়াল অথবা কুকুর তো থুথু নিক্ষেপ করতে পারে না। এই কথা ভাবতে ভাবতে ওই জিনিসটা আবার ওনাদের দিকে পিছন ঘুরে আবার মাছ খাওয়া শুরু করে। তখন এই আব্দুল্লাহ ভাই ছোট মামা হয়তোবা উনি বেশ রেগে গিয়েছিলেন। উনি রেগে গিয়ে কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিলেন এটা যেন আসলে কোনো স্বাভাবিক জিনিস না। উনি কি করেন, ওই যে ওই বর্ষাটা হাতে নিয়ে উনি সজোরে ওই জিনিসটার দিকে ওই বর্ষাটা নিক্ষেপ করেন। ওই বর্ষাটা ওই জিনিসটার পিঠে গিয়ে বিদ্ধ হয়। এই বর্ষাটা ওই জিনিসটার পিঠে লাগার পরে ওই জিনিসটা একটা পিকর চিৎকার দিয়ে ওঠেন। আর চিৎকার দিয়ে ওই জিনিসটা কি করেন, আব্দুল্লাহ ভাইয়ের মামার উপরে ঝাঁপিয়ে পড়েন। মামা আর ওই জিনিসটা ধস্তাধস্তি করছে। এই জিনিসটা আবার আব্দুল্লাহ ভাই দূর থেকে লক্ষ্য করছে। উনি আবার কি করলেন, ওনার হাতে যে ট্যাটা ছিল এই ট্যাটা নিয়ে এইদিকে এগিয়ে আসলেন। আর এগিয়ে এসে এই ট্যাটার ডান্ডা দিয়ে ওই জিনিসটাকে সপাতে বাড়ি দিতে থাকলেন।
উনি এটা ছুঁড়ে মারার নাই, কারণ ওনার মামাও তো এখানে ছিল। যদি মামা শরীরের আগে উনি সব পাতে বাড়ি দিচ্ছেন, একটা সময় মনে হলো যেন ওই জিনিসটা মাথার মধ্যে তপাস করে একটা বাড়ি লাগলো আর মাথাটা ফেটে গেল। যেমন মনে হলো ওই মাথা ফেটে মাথা থেকে রক্ত বের হলো। এরপরে ওই জিনিসটার মাথার মধ্যে যখন আঘাত লাগে তখন ওই জিনিসটা আবার এক বিকট চিৎকার দিয়ে ওঠে। চিৎকার দিয়ে ওই জিনিসটা আব্দুল্লাহ ভাইয়ের মামাকে ছেড়ে দিয়ে ওই পাশে থাকা ওই খালপাড়ে একটা খাইল্লা ঝোপ ছিল, ওই খাইল্লা ঝোপের মধ্যে গিয়ে ঢুকে পড়ে। আর খাইল্লা ঝোপের মধ্যে গিয়ে ঢুকে শিয়ালের মতো এক করুণ চিৎকার করতে থাকে, আর মনে হচ্ছে ওই ঝোপটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ওনারা দেখছে। এর কিছুক্ষণ পরে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। যখন সবকিছু স্বাভাবিক হয়ে যায় তখন ওনারা তাড়াতাড়ি বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর সবাইকে ঘুম থেকে ডাকলেন, কারণ বাড়িতে এসে দেখেন সবাই ঘুমিয়ে আছে। সবাই ওনাদের ডাকাডাকিতে ঘুম থেকে ওঠার পরে ওনারা সমস্ত ঘটনা সবাইকে খুলে বললেন। সবাই ওনাদের মুখে এই কথা শোনার পরে তারা ওই জায়গাতে আসলেন। এসে দেখেন কোনো কিছুই নেই, আর চারপাশ শুনশান নিস্তব্ধ, আর কোনো কিছু চিহ্ন এখানে নেই। এরপর ওনারা যেন ওই ঝোপঝাড়ের দিকে যাবেন, ওনারা সেই সাহস করতে পারছিলেন না, কারণ ওই গ্রামের মানুষজন সকলেই জানে যে এই ধরনের ঝোপঝাড়ের মধ্যে ভালো কোনো কিছু থাকে না। এই কারণে ওনারা সিদ্ধান্ত করলেন যে কালকে সকালে এসে দেখবে আসলে কি হয়েছে এই জায়গায়। তো কথা মতো ওই পরের দিন সকালবেলা বেশ কয়েকজন এসে ওই ঝোপঝাড়ের মধ্যে দেখে যে বড় একটি শিয়াল মরে পড়ে আছে। কিন্তু গত রাতে তো ওনারা একটা মানুষের মতো অবয়ব, যার চেহারা শিয়ালের মতো, এরকম একটা অবয়ব দেখেছিল। আর এখন একটা বড় শিয়াল দেখছে, আর এটার পিঠের মধ্যে কিন্তু ওই বর্ষাটা এখনো গেঁথে আছে। আবার এই শিয়ালটার মাথাও একদম ফাটা, মানে মাথাটাও ফেটে আছে। তো এমন একটা শিয়াল ওইখানে মরে পড়ে থাকার পরে ওই বাড়ির লোকজনের ওনারা বললো, তোমরা রাতে হয়তো বা কোনো শিয়ালের সাথে যুদ্ধ করেছিলে, রাতে হয়তো বা তোমরা ভালো মতো লক্ষ্য করতে পারোনি। এই কথা বলে ওনারা জিনিসটাকে আর পাত্তা দিলেন না। এরপরে ওই জিনিসটাকে ওইখানেই মাটি খুঁড়ে ওই মাটি চাপা দিয়ে দিলেন। আর এরপরে সবাই জিনিসটাকে পাত্তা না দিয়ে ওইখান থেকে চলে গেলেন। কিন্তু এই আব্দুল্লাহ ভাই আর ওনার মামা এই জিনিসটাকে মানে এরকম উড়িয়ে দিতে পারলেন না, কারণ তারা দুইজন তো সশরীরে ওইখানে দেখেছিল। শিয়াল তো এরকম মানুষের মতো দুই পায়ে দাঁড়াতে পারে না, আবার শিয়ালের চোখ তো এরকম এনার্জি বাল্বের মতো জল জল করতে পারে না, আবার এর মুখের থেকে কি লাইটের মতো আলো বের হতে পারে? কখনোই না। এই কারণে ওনারা জিনিসটাকে গুরুত্ব দিলেন। এরপরে ওনারা ভালো একটা হুজুরের সন্ধান করে সেই হুজুরের কাছে যান। ওই হুজুরের কাছে নাকি জিন থাকতো। উনি এই জিনের মাধ্যমে নাকি নানা ধরনের তথ্য নিয়ে মানুষের উপকার করতেন, যে আর কি ওনার কাছে চিকিৎসার জন্য যেত। তো যাই হোক, এই হুজুরের কাছে গিয়ে এই ঘটনার সমস্ত কিছু খুলে বললেন। হুজুর তারপরে ওনাদেরকে আশ্বস্ত করে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি আমার জিনদের কাছ থেকে রাতে বিষয়টার খোঁজ খবর নেই, ওইটা আসলে কি ছিল এরপরে তোমাদেরকে আমি জানাবো, তোমরা কালকে আসরের পরে আসো। তো এই কথা বলে ওনাদেরকে আশ্বস্ত করে বিদায় দিয়ে দিলেন। তো ওনারা এর পরের দিন আসরের নামাজের পরে এই হুজুরের সাথে গিয়ে দেখা করলেন। এর মাঝে তাদের সাথে অবশ্য কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। তো এই হুজুর ওনাদেরকে জানালেন এক ভিন্ন রকমের তথ্য, যেটা শুনে বেশ অবাকই হলেন তারা। এই হুজুর ওনার জিনের মাধ্যমে তথ্য নিয়ে জানতে পেরেছেন এটা আসলে একটা পিশাচ ছিল, আর এই পিশাচের নাম রঙ্গা। আর এই রঙ্গা পিশাচটা নাকি এখন খুব দুর্বল আর বৃদ্ধ হয়ে গেছেন, খুব বয়স হয়ে গেছে। এই কারণে ওনারা নাকি প্রাণে বেঁচে গিয়েছিল। হুজুর আরো বললেন এই পিশাচটা নাকি এখন খুব নিরীহ একটা পিশাচ হয়ে গেছিল, কারণ এই পিশাচটা নাকি দিনের বেলায় ওর ঘর থেকে বের হলেই এই পিশাচের যে প্রতিবেশী যে জিনগুলো থাকতো, ওই জিনগুলো এটাকে ধরে বেধড়ক মারতো, যার কারণে ও খুব কম বের হওয়ার চেষ্টা করত। আর যখনই এই রঙ্গা বের হতো, রঙ্গা পিশাচ, তখন একসাথে বেশি করে খাবার খাওয়ার চেষ্টা করত। আর ওই রাতে ওই জিনিসটা ওই ঘর থেকে বের হয়, আর ওইখানে যেহেতু পুকুর সেচা হচ্ছিল, আর এই কারণে ওই জিনিসটা ওইখানে মাছ খেতে আসে। আর এটা খুব ক্ষুধার্ত থাকার কারণে আর একসাথে বেশি খাবার খাওয়ার কারণে ওনারা যেন এই যে টর্চ লাইট মিলেছিল, এই কারণে ওই পিশাচটার কোনো ভ্রুক্ষেপই ছিল না। আর এরপরে এই রঙ্গা পিশাচ যখন বুঝতে পারে যে মানুষজন তাকে দেখে ফেলেছে, কিন্তু এই রঙ্গা পিশাচ তখন আর গায়েব হতে পারছিল না, কারণ তারা ওই রঙ্গার দিকে, পিশাচটার দিকে টর্চ লাইট মেরে রেখেছিল। এই কারণে এই জিনিসটা তখন গায়েব হতে পারছিল না। এরপরে তো ওই পিশাচটার সাথে তাদের দস্তাদস্তি হাতাহাতি হয়, আর ওই হাতাহাতি আর দস্তাদস্তির ফলে ওই পিশাচটা ওইখানে মারা যায়। এই কথা শোনার পরে আব্দুল্লাহ ভাই আর ওনার মামা এই হুজুরকে জিজ্ঞেস করলেন যে আসলে এই পিশাচটাকে তার স্বজাতিতেই কেন মারতো। তখন হুজুর আরো একটা তথ্য দেয় যে এই রঙ্গা পিশাচটা নাকি একটা সময় খুবই শক্তিশালী ছিল, আর তার থেকে কম শক্তিশালী যে পিশাচ বা জিনগুলো ছিল তাদেরকে ধরে নাকি এই রঙ্গা পিশাচ মারতো। তার চাইতে যে পিশাচ বা জিনের এই শক্তিতে দুর্বল ছিল তাদেরকেই এই রঙ্গা পিশাচ মারতো, পিটাতো, অকারণেই মারতো।
আর এই কারণে এই পিশাচ বা জিনেরা তার গোত্রের লোকেরাই তার উপর বেশ ক্ষিপ্ত ছিল। কিন্তু ওই সময় কেউ কিছু বলতে পারতো না, কারণ এই রঙ্গা ছিল খুবই শক্তিশালী একটা পিশাচ। এরপরে সময় বদলে যায়, ধীরে ধীরে এই পিশাচটাও বৃদ্ধ হয়ে যায়। বয়সের ভারে এখন এই পিশাচটা আর চলাফেরাও করতে পারে না। তখন ওই যে এই রঙ্গার কাছ থেকে যারা নির্যাতিত অত্যাচারিত হয়েছে, তখন তারা আবার এই রঙ্গাকে যেখানে দেখতো সেখানেই অত্যাচার নির্যাতন শুরু করতো, মারধর শুরু করতো। আর এই কারণেই এই রঙ্গা পিশাচটা তার ঘর থেকেও বেশি বের হতো না। এরপরে ধীরে ধীরে এই পিশাচটা খুব বয়স্ক আর নিরীহ একটা পিশাচ হয়ে যায়। দেখা গেছে না খেতে পেয়ে পিশাচটা অনেক দুর্বল হয়ে পড়ে। আর এই কারণে এই পিশাচটা আর কখনো কোনো মানুষের উপর ক্ষতি করার চেষ্টা করতো না, কোনো পিশাচ বা জিনের উপরও এটা হামলা করতো না। আর এই পিশাচটার কোনো আত্মীয় স্বজন পরিবার পরিজন নাই, এই কারণে এই পিশাচটা খুবই নিরীহ একাই জীবনযাপন করতো। আর যদি এই জিনিসটার মানে এই পিশাচটার কোনো আত্মীয় স্বজন থাকতো বা পরিবার থাকতো, তাহলে এই আব্দুল্লাহ ভাই আর তার মামার আর নিস্তার থাকতো না, কারণ ওই পরিবারের সদস্যরা তার এই রঙ্গা পিশাচের মৃত্যুর বদলা নিত। যেহেতু তার কোনো আত্মীয় স্বজন পরিবার পরিজন নাই, এই কারণে এখন আর তাদের কোনো ভয় নাই। কিন্তু এই আব্দুল্লাহ ভাই আর তার মামার ভিতর থেকে কোনোভাবে ভয় কাটে না, কারণ তারা চিন্তা করে সত্যি কি তার কোনো পরিবার পরিজন নাই, যদি থাকে তাহলে তো আর আমাদের নিস্তার নাই। এই কথা ভেবে ওনারা হুজুরকে আরো ভালো মতো জিনিসটাকে মানে তথ্য সংগ্রহ করতে বললেন। হুজুরও তাদেরকে আশ্বস্ত দিয়ে বলেন, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা আরো ভালো করে তথ্য সংগ্রহ করে তারপর তোমাদেরকে জানাচ্ছি। কিছুদিনের সময় হুজুর চেয়ে নেন, তারপর ওনারা চলে যান। কিছুদিন পর হুজুর ওনাদের ফোন নাম্বারে কল দেন, কল দিয়ে ওনাদেরকে ডাকেন। ওনারা যাওয়ার পরে এই হুজুর জানান যে আসলে আমি আমার জিনের মাধ্যমে খবর নিয়ে দেখেছি যে এই পিশাচটা দূরের কাছের তো কোনো আত্মীয় নাই, দূরেরও কোনো আত্মীয় নাই। আর এই পিশাচটা এরকম মারা যাওয়াতে ওর তার এই গোত্রের যে পিশাচ বা জিনেরা ছিল, তারা নাকি খুশি হয়েছে যে ভালো হয়েছে, ও আর পাপের শাস্তি মানে ও আর কর্মের ফল পাইছে। মানে ওই পিশাচ গোত্রের যে জিনগুলা ছিল তারা আরো খুশি হয়েছে। এই কথা বলে হুজুর আব্দুল্লাহ ভাই আর তার মামাকে আশ্বস্ত করলেন। হুজুরের কথা বিশ্বাস করে তারা একটু মনের ভেতরে শান্তি পেল। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার, এই ঘটনা থেকে কিন্তু অনেক কিছু শিখার আছে, যে আমাদের শক্তি যতই থাকুক, ক্ষমতা যতই থাকুক, আমাদের এই শক্তি ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়। আমাদের এই শক্তি ক্ষমতা এগুলো সব কিন্তু একদিন না একদিন হারিয়ে যাবে। আর যখন আমাদের এই শক্তি হারিয়ে যাবে, আজ আমরা শক্তি ক্ষমতার বলয় অন্যকে ক্ষতি করছি, অন্যকে জুলুম করছি, একদিন হয়তো বা আল্লাহ এই জিনিসটা ঘুরিয়ে আমার উপরে উল্টিয়ে দিবে। তখন আমার শক্তি থাকবে না, ক্ষমতা থাকবে না, হয়তো বা অন্য কেউ আমার উপরে জুলুম করবে, নির্যাতন করবে, তখন আমার কিছুই করার থাকবে না। এই কারণে আমাদের ক্ষমতা থাকলেও আমরা তা মানুষের সেবায় উৎসর্গ করব, কারণ আমাদেরকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবেই। আমাদের দুনিয়াতে প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে, আর ওই দিনই ফয়সালা হবে আমরা চিরশান্তির জীবন যাপন করব নাকি জাহান্নামের আগুনে নিক্ষেপ হব। এই কারণে আমাদের সকলেরই উচিত দুনিয়াতে আমরা সবাই যেন সবার পাশে থাকি, কারো উপর কেউ জুলুম না করি, অন্যায় ভাবে আমাদের ক্ষমতা প্রয়োগ না করি, আমাদের শক্তির জোরে কাউকে আঘাত না করি। তো প্রিয় লিসেনার, এটাই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি সকলের কাছে ভালো লাগবে। আর যদি ঘটনাটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ঘটনাটি কেমন লাগলো। আরো আমাদের একটি ফেসবুক গ্রুপও আছে, সেখানে গিয়েও আপনারা জানাতে পারেন যে আপনারা কোন ধরনের ঘটনা শুনতে চান। আর আমাদের চ্যানেলের ঘটনাগুলো কেমন লাগছে তাও কিন্তু আপনারা পোস্ট আকারে রিভিউ দিতে পারবেন। আর আব্দুল্লাহ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার এবং শিক্ষণীয় একটি ঘটনা আমাদের মাঝে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার, আপনার কাছেও যদি এরকম ঘটনা থেকে থাকে, অথবা আপনার নিজের সাথে ঘটে থাকে, আপনার আশেপাশে কারোর সাথে ঘটে থাকে, চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন।